জো হুকুম নাতি সাহেব। আর রাশাদরা বাসায় পৌঁছালো বেশ দেরিতে। কুয়াশার মাঝে বাইক চালানো খুবই ঝুঁকিপূর্ণ। খুব সতর্কতার সাথে বাইক চালিয়েছে রাশাদ। বাসার সবার খাওয়া হয়ে গেছে। রাশাদ এসেই কলপাড়ে গেল। ঠান্ডা পানি দিয়ে হাত মুখ ধুলো। হাত পা জমে গেছে আবার। অনুভূতি এখন কাজ করছে না। এর মাঝে আতিয়া খাতুন চাদর মুড়ে বেরিয়ে এলেন। চিন্তিত স্বরে শুধালেন, এত দেরি হইল যে? যে কুয়াশা, কিচ্ছু দেখা যায় না। যায় বয়, আমি খানা দেই। আমি গরম করে আনছি দাদি, আপনি কষ্ট করেন না। আতিয়া খাতুন রান্নাঘরে যেতে গেলে বাধা দিল ইলহা। সেই খাবার গরম করতে গেল। আতিয়া বেগম কিছু বললেন না। রাশাদ তত সময় খেতে বসলো। ইলহা খাবার গরম করে রাশাদকে খাবার বেড়ে দিতে গেলে সে বাধা দিল। আমাকে বেড়ে দিতে হবে না, আমি নিয়ে যাব, আপনি খেতে বসুন। ইলহা মৃদু হাসলো। মানুষটার এই দিকটাই সব থেকে অধিক মুগ্ধ করে তাকে। সে সর্বদাই ইলহাকে আগে রাখে। ইলহা তার পাশে খেতে বসলো। রাশাদ মাছের পেটে টুকরাটা তুলে দিল ইলহার প্লেটে। ইলহা বাধা দিতে গেলে বলল, নিজেকে দেখেছেন? শরীরে এক রত্তি মাংস নেই। ডাক্তার যদি সুস্থ না থাকে, রোগী সুস্থ হবে কি করে? ব্যাপারটা দৃষ্টি এড়ালো না আতিয়া খাতুনের। ইলহার প্রতি রাশাদের এই প্রগাঢ় ভালোবাসা তার দৃষ্টি এড়ালো না। বিপরীতে ইলহার চোখেও রাশাদের প্রতি অব্যক্ত ভালোবাসা লক্ষ্য করলেন তিনি। তারা মোটেও কাউসার বা জুবাইদার মতো নয়। নয়তো দুজনের ব্যক্তিত্ব বেড়ে ওঠার পরিবেশ সম্পূর্ণ আলাদা হলেও বোঝাপড়ার সমীকরণ খাপে খাপ। তাই দুপুরে দুশ্চিন্তাগুলো মিলিয়ে গেল নিমিষে। যেখানে দুজনার প্রতি ভালোবাসা এবং সম্মানের কমতি নেই, সেখানে দাম্ভিকতার ফাটল ধরার অবকাশ নেই। রাশাদ খেয়ে হাত ধুতে গেল। ইলহা সব গোছাচ্ছিল। আতিয়া খাতুন তখন বললেন, লিমনের বিয়া, আমাগোর দাওয়াত আছে। তা বউ, তুমি বৃহস্পতিবার দিনকারা ছুটি নিও কেমন? আমার এই সপ্তাহে ছুটি হবে না দাদি। আমি এই মাসেই কোনো ছুটি পাবো না। আসলে আজ একটু ঝামেলা হয়ে গেছে, তাই আমাকে শাস্তিস্বরূপ আগামী 2 সপ্তাহ টানা ডিউটি করতে হবে। আর নতুন চাকরি, আমি চাইলেও ছুটির জন্য বলতে পারবো না এই মাসে। এটা কেমন কথা? কয়টা টাকার জন্য কি অমানুষের লাহান খাটাইব? না না বউ, তুমি চাকরি ছায়ারো। এই সামারের হাসপাতালে তোমার চাকরির দরকার নেই। ইলহা কিছু বলার আগে রাশাদ বলে উঠল, দাদি, সব চাকরি এমন, একটু মানিয়ে নিতে তো হবেই। দিন শেষে মাইনে তো মুখ দেখে নিবে না। তাই বলে লিমনের বিয়ারটা বউ যাইব না? এখন কিছু পেতে হলে তো কিছু খাওয়াতেই হবে। লিমন তো আর রক্তের কেউ নয় যে বিয়েতে না গেলে নাক কাটা যাবে। তুমি পোলা মানুষ, তুই বুঝোস কুসু? জানো সকলে বউরে দেখার জন্য বয়ে আছে। এখনই কয় বড় লোকের বেটি বলে তাগর লাগে কথা কয় না, তখন আরো কথা কইব। আতিয়া খাতুনের কণ্ঠে আক্ষেপ। ইলহা পড়ল বিপাকে। আজকের ঘটনার জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছে। তার এ মাসের ছুটি বাতিল করা হয়েছে কর্তৃপক্ষ থেকে। রাশাদ পানি খেয়ে বলল, তাদের এত ইলহাকে দেখতে ইচ্ছে হলে বলে দিবে হাসপাতালে যেয়ে দেখে নিতে। লিমনের বিয়ের জন্য ইলহা কোনো ছুটি নিবে না। সে কোনো রাজা মহারাজ না যে তার বিয়েতে সরকারি ছুটি ঘোষণা হয়েছে। চলেন ইলহা, রাত হয়েছে, ঘুমোতে যাব। রাশাদের কথাটা মনোপুত হলো না আতিয়া খাতুনের, কিন্তু রাশাদের উপর জোরও করতে পারলেন না। তার অপ্রসন্ন মুখখানা দৃষ্টি এড়ালো না ইলহার, কিন্তু তার স্বামী এই ব্যাপারগুলো ইস্পাতের মতো কঠিন। সে কোনো কথাই শুনবে না। প্রতিদিনের মতো আজও দেরিতেই ঘরে ফিরল ফাইজান। ভোটের বেশি দিন বাকি নেই। এখন ক্যাম্পিং চলছে জোরদার। প্রতিদিন তার আগমন ঘটে রাত 1টার পর। আজ কিছু ইন্টারভিউ ছিল, তাই একটু বেশি দেরি হয়ে গেছে। চামেলি মাঝে মাঝে দরজা খুলে, তো মাঝে মাঝে হুমায়রা। আজ দরজাটা চামেলি খুলল। ঘরে ঢুকতে প্রথম প্রশ্ন ছিল, ভাবি কই তোর? হ্যাঁ, পরে ডাকুম। না। চামেলি হুমায়রাকে ডাকলো না। হাই তুলতে তুলতে বলল, খানা দিম। হুমায়রা খেয়েছে? হ। তাহলে লাগবে না, আমরা খেয়ে এসেছি, তুই ঘুমিয়ে পড়। বলেই নিজে ঘরের দিকে পা বাড়ালো। চামেলি মাথা নাড়িয়ে দরজা দিয়ে দিল। হিটার চলছে ঘরে। শীতে টের পাওয়া যাচ্ছে না। সব দরজা জানলা বন্ধ, পর্দা টানা। গুনগুন শব্দে মুখরিত ঘর। ফাইজান উকি দিল হুমায়রার ঘরে সে পড়ছে। তাই তাকে বিরক্ত করলো না। আগে কাপড় নিয়ে গোসলে গেল। হুমায়রা তখনও পড়ায় মগ্ন, তাই ফাইজানের উপস্থিতি টের পেল না। হুমায়রা মৃণালের পদার্থবিজ্ঞান বইটি খুলল। 78 পাতায় তেমন কঠিন কোনো প্রশ্ন খুঁজে পেল না। যা পেল তা খুব সহজ। এই সাধারণ অঙ্ক ক্লাস 9-10 ছেলেপুলেরাও পারে। হুমায়রা বুঝলো মৃণাল এই সাধারণ অঙ্ক কেন পারল না। উপরন্তু এমনভাবে তার কাছে উত্তর চাইল যেন এর উপর তার জীবন মরণ নির্ভর করছে। হুমায়রা মোটেও বুঝতে পারল না এত অদ্ভুত আকুলতা, অস্থিরতার কারণ। এর মাঝে বইয়ের উপর পানি পড়ল, বিন্দু বিন্দু পানি। হুমায়রা পেছনে চাইতেই ভূত দেখার মতো চমকে উঠল। তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে ফাইজান। পরনে কেবল একটি ট্রাউজার, শ্যাম গায়ে লেপটে আছে পানির বিন্দু কণা। ভেজা চুলগুলো থেকেও পানি চুইয়ে পড়ছে। সে হুমায়রার দিকে ঝুঁকে দাঁড়িয়ে আছে, মুখবিবরে কৌতূহল।
হুমায়রা নিজেকে সামলে নিল, দৃষ্টি সরিয়ে অপ্রস্তুত স্বরে শুধালো। আপনার খাওয়া হয়ে গেছে? আমি খেয়ে এসেছি। কি পড়ছেন এত মনোযোগ দিয়ে? ঘরে হাতি আসলো না, মানুষ টের পাচ্ছেন না? এত বাঁকা প্রশ্নের কি হেতু জানা নেই, তবুও হুমায়রা ধীর স্বরে বলল। কালকে একটা পরীক্ষা আছে, তাই আর কি। ঘুমাবেন না? আর একটু বাকি আছে, আপনি শুয়ে পড়ুন। আপনাকে ছাড়া আমার ঘুম আসে না হুমায়রা। এই কমাসে টের পেয়েছেন নিশ্চয়ই। অকপট স্বীকারোক্তি ফাইজানের। হুমায়রা এমন উত্তরের জন্য প্রস্তুত ছিল না, ফলে সাথে সাথে দৃষ্টি নামিয়ে নিল সে। অনুভূতিটা খুব বিচিত্র, এক অদ্ভুত শীতলতা যেন অনুভূত হলো। ফলে মৃদুস্বরে বলল। আপনি যান, আমি আসছি। ফাইজান নিঃশব্দে হাসলো। শুভ্রকালের রক্তিম লালিমাটি মন্দ লাগছে না। ঘর থেকে বেরোতে নিলেই পায়ে কিছু একটা বাঁধলো। নিচে তাকাতে একটা ভাঁজ করা কাগজ চোখে বাঁধলো ফাইজানের। কাগজটা তুলল সে, কৌতূহলের বশেই খুলল কাগজটা। 2 লাইন পড়তে চোয়াল শক্ত হয়ে গেল ফাইজানের। কারণ এটি যে সে কাগজ নয়, রীতিমতো প্রেমপত্র, তাও তার বউকে উদ্দেশ্য করে লেখা। ফাইজান কৌতূহলের বশেই খুলল কাগজটি। 2 লাইন পড়তে চোয়াল শক্ত হয়ে গেল তার। কারণটি যে সে কাগজ নয়, রীতিমতো প্রেমপত্র, তাও তার বউকে উদ্দেশ্য করে লেখা। গোটা গোটা অক্ষরে সময় নিয়ে ধীরে সুস্থে লেখা। লাভ অ্যাট ফার্স্ট সাইট। ব্যাপারটি কখনই আমার কাছে যুক্তিগত ছিল না, এখনো নয়। তুমি হয়তো আমাকে জানো না, তবে আমি মানুষটি খুব লজিক্যাল। আমার কাছে প্রেম প্রীতির জন্য সময় নেই। আমার একটাই লক্ষ্য, জীবনে প্রতিষ্ঠিত হওয়া। তার জন্য আমার কোনো বন্ধুও নেই। আমি বানাই নেই, কারণ বন্ধুত্ব আমাকে লক্ষ্যচ্যুত করতে পারে। কিন্তু আমার সব পরিকল্পনাগুলো কেমন ভণ্ডুল হয়ে গেল যেদিন আমি প্রথম তোমাকে দেখেছি। আমি কেন যেন বেহায়ার মতো তোমাকে দেখছিলাম। তুমি বিশ্ব সুন্দরী নও মোটেই, কিন্তু কেন যেন তোমাকে দেখার লোভ আমার যাচ্ছিল না। সেদিন আমি স্যারের কোনো কথাই শুনিনি। নিজের উপর খুব রাগ হচ্ছিল। এতটা বেখেয়ালি আমি মোটেই নই। রাগ আরো বাড়লো যখন দেখলাম আমি অঙ্ক কষতে যেও তোমার মুখ মস্তিষ্কে ছেপে গেছে। আমি পড়তে পারছি না, আর ক্লাসে মনোযোগ দিতে পারছি না। বুঝলাম হয়তো এটা আমার ইনফ্যাচুয়েশন হতেই পারে। সুন্দর জিনিসের প্রতি মানুষ আকর্ষিত হয়, আমিও হয়েছি। অবাক্যর ব্যাপার হলো তোমার থেকেও সুন্দরী মেয়ে আমার সাথে বন্ধুত্ব করতে চেয়েছে, কিন্তু আমি দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। ব্যাপারটি মোটেই ভালো নয়। ভেবেছি কমে যাবে, কিন্তু তোমার প্রতি আমার আকর্ষণ দিন দিন বাড়ছে। আমার মাথা নষ্ট হলো যেদিন প্রথম তোমার হাসি দেখলাম। এত স্বচ্ছভাবে কেউ হাসতে পারে? তোমার মাঝে কেন কোনো কলুষতা নেই? কেন তোমাকে দেখলেই আমার মায়া হয়? আমার মনে হচ্ছিল আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম আটকে আসছে। আমার মস্তিষ্ক জুড়ে তোমার বিচ্যুতি আমি টের পাচ্ছিলাম। আমি বুঝলাম এটা সাধারণ আকর্ষণ নয়। আমি এখনো বলবো, আমি তোমাকে ভালোবাসি না। প্রেম আমার মনে স্থান পায়নি, কিন্তু এতটুকু টের পেয়েছি, তোমাকে জানার ইচ্ছে আমার ফুরাবার নয়। আমি তোমাকে জানতে চাই হুমায়রা। হুমায়রা বিলকিসকে আমি চিনতে চাই। তুমি কি আমাকে সেই সুযোগ দেবে? বন্ধু হবে আমার? ফাইজানের স্থির দৃষ্টি কাগজটিতে নিবদ্ধ। মস্তিষ্ক সময় নিল ব্যাপারটার গভীরত্ব অনুধাবনে। কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে সবকিছু। হুট করে যেন তার চিন্তা চেতনাগুলো লোপ পেল। দাঁড়িয়ে আছেন যে, ঘুমাবেন না? হুমায়রার কণ্ঠে সম্বিত ফিরল। সাথে সাথে কাগজটি দুমড়ে মুচড়ে মুঠোবন্দি করল সে। হুমায়রার অগোচরে ট্রাউজারের পকেটে পড়ল। হুমায়রার দিকে চেয়ে মৃদু হেসে বলল। চলুন। মুখোমুখি দুজন শুয়ে আছে। ফাইজানের স্থির দৃষ্টি হুমায়রার ঘুমন্ত মুখবিবরে আবদ্ধ। খোলা অবিন্যস্ত চুলগুলো মুখের উপর এসে পড়ছে। কিশোরীর তাতে খেয়াল নেই। ফাইজান আলতো হাতের স্পর্শে তা গুজে দিল কানের পাশে। শীতল স্পর্শে কেঁপে উঠল কিশোরী, একটু নড়ল। ফাইজান সেই সুযোগে তাকে আরেকটু কাছে টেনে নিল। মেয়েটি ঘুমালে কিছু টের পায় না, হয়তো টের পায় কিন্তু আমলে নেয় না। তবে প্রায় রাতে ফাইজান তাকে কাছে টেনে নেয়, নিজের সন্নিকটে রাখে, যেখানে তার নিঃশ্বাসের শব্দ কানে আসে। কোমরের অস্থি চেপে ধরে মাঝে মাঝে। মেয়েটা একটু নড়ে চড়ে ওঠে, তারপর আবারও ঘুমিয়ে যায়। ফাইজানও ঘুমিয়ে পড়ে তখন, কিন্তু আজ ঘুম আসছে না। চিরকুটটার প্রতিটা শব্দ বিশ্রীভাবে মস্তিষ্কে আঘাত করছে, খুব বিশ্রীভাবে। বারবার শব্দগুলো তাকে পোড়াচ্ছে যেন। হুমায়রাকে কেউ পছন্দ করে, কেউ তার সাথে ঘনিষ্ঠতা বাড়াতে চায়। ব্যাপারটি মোটেও ভালো লাগছে না ফাইজানের, বরং খুবই বাজে লাগছে। রাগ হচ্ছে, মেজাজ খারাপ হচ্ছে, মস্তিষ্কের কোষগুলো উৎপাত করছে যেন। বয়স কত হবে ছেলেটির? স্যারের ব্যাচে পড়ে, তাহলে 18 কিংবা 19, কম করে হলে তার থেকে 13 বছরের ছোট। একটা 13 বছরের ছোট ছেলের বাচ্চা মতে তার ওপর রাগ করাটা হাস্যকর। হাস্যকর তো বটেই, তার থেকে বেশি হাস্যকর এই যে সে নিজের অমূল্য ঘুমকে জলাঞ্জলি দিয়ে তাকে নিয়ে ভাবছে, দুশ্চিন্তা করছে। কিসের দুশ্চিন্তা হুমায়রাকে নিয়ে? সে কি চিঠিটা পড়েছে? সে কি ছেলেটিকে চেনে? যখন ছেলেটি তাকে চিঠি দিচ্ছিল তখন তার কেমন লেগেছিল? সে কেন চিঠিটা নিয়েছে? সে কি ছেলেটাকে পছন্দ করে?
কথাগুলো ভাবতেই উঠে বসলো ফাইজান। তার অশান্ত চিত্ত তাকে অস্থির করে তুলছে। বিশেষ করে শেষ প্রশ্নটি ভাবতেই যেন নিঃশ্বাস আটকে আসার জোগাড় হলো। উত্তেজনায় মাথা ফেটে যেতে চাইল। ভ্রু কুঞ্চিত হলো তার, প্রগাঢ় ভাঁজ পড়ল। সবকিছু যেন এলোমেলো লাগতে লাগলো। পাশের ঘুমন্ত কিশোরীকে তখন আঁকড়ে ধরতে ইচ্ছে হলো মেয়েটিকে কোথাও লুকিয়ে রাখতে, যেখানে সে বাদে অন্য কারোর উপস্থিতি থাকবে না। অবান্তর চিন্তা, নিতান্তই অবান্তর। কিন্তু ফাইজানের বুক কাঁপছে, অস্থির লাগছে। 32 বছরের যুবক এই কনকনে শীতেও ঘামছে তরতর করে। তার মুখ বিবরে আতঙ্ক, ত্রাস। ছোট্ট বউটিকে হারিয়ে ফেলার কাতরতা চুয়ে চুয়ে পড়ছে। পর মুহূর্তে নিজেকে সামলালো। সে তো এমন নয়, বিকারহীন, অনুভূতিহীন, কঠিন মানুষ। সে খুব কঠিন পরিস্থিতিতেও তাকে স্থির শান্ত থাকতে দেখা যায়। কোনো কিছুই তাকে বিচলিত করতে পারে না বিন্দু পরিমাণ, কারণ এভাবেই নিজেকে তৈরি করেছে সে। তবে একটা ছোট ছেলের আবেগ মিশানো প্রেমপত্রে কি আসে যায়? হুমায়রা সেই বয়সে ছোট, কিন্তু খুব বুঝদার। সে কখনোই এমন কিছুকে প্রশ্রয় দিবে না। হয়তো সে ছেলেটি তৎক্ষণাৎ কিছু বলতে পারেনি, হয়তো সে জানতো না চিঠিতে কি লেখা, হয়তো সে পড়েওনি। যদি এমন কিছু হয় তবে ফাইজান কখনো তাকে জানতেও দিবে না। কিন্তু যদি এমন কিছু না হয়, যদি ছেলেটির আবেগঘন সস্তা চিঠিতে সে গলে যায়, ছেলেটি তার সমবয়সী, ছেলেটি হয়তো তার সাথে ঘনিষ্ঠতা বাড়াবে, হয়তো তার প্রতি দুর্বল করার চেষ্টা করবে। কথাটা ভাবতেই গলগলে রক্তের স্রোত বইল শির দাঁড়াবে। না, সে এটা হতে দিবে না। সে হুমায়রা ত্রিসীমানাতে ছেলেটাকে প্রবেশ করতে দিবে না। হয়তো সে ছেলেটিকে চিনে না, কিন্তু চিনতে কতক্ষণ? সে তো ওই ব্যাচেই পড়ে, দরকার হলে সে ব্যাচ পাল্টে দিবে। পর মুহূর্তে ফাইজান ধাতস্থ হলো। সে পাগলামি করছে, অপ্রকৃতস্থার মতো চিন্তা করছে। তার বয়সের পুরুষের এমন চিন্তাধারা খুবই বেমানান। তার চেয়ে অধিক বেমানান হুমায়রা কেমন নিজের মাঝে বন্দি করে রাখার চিন্তা। সে কেন একটা আধবয়সী ছেলের চিঠিতে এতটা চিন্তিত? সে কি হুমায়রাকে ভালোবাসে? বাহিরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির শব্দ আছড়ে পড়ছে জানালায়। হিম শীতে শীতল ঘর। ফাইজানের নির্ঘুম মস্তিষ্ক শত চিন্তায় জর্জরিত। আজ রাতটা আবারও নির্ঘুম কাটবে। ফাইজানের অফিস ঘরে হুল্লোড়। পার্টির ছেলেপুলোরা হিসেব করছে টাকার। ওয়ার্ড কমিশনাররা এসেছিল, তাদের ভোটারদের জন্য খাবারের ব্যবস্থা করতে বলা হয়েছে। টাকা ফাইজান দিচ্ছে, কিন্তু ব্যাপারটা গোপনীয়। এদিকে ঘরে ঘরে তার প্রচার কমিটি ভোট চাইতে যাচ্ছে। গতবার বন্যায় ফাইজানের কাজগুলো বেশ প্রশংসিত হয়েছে, সে কারণে গরিবদের কাছে সে বেশ প্রিয়। কম্বল প্রদানের কর্মসূচিও শেষ, ভোটের আর বেশি বাকি নেই। প্রচারের গান সবখানে শোনা যাচ্ছে। এর মাঝে দুটো ছেলের মাঝে একটু ঝামেলা হয়েছে। তাদের রেশারেশি এই সময় মোটেও উপকারী নয়। ফরিদ ব্যাপারটা নিয়ে অনেকক্ষণ কথা বলল, কিন্তু ফাইজান বিকারহীন। সে শুধু পেপার ওয়েটটার দিকে চেয়ে আছে। ফাইজান, তুমি কি ওদের সাথে কথা বলবে? নাদিম আর আফসান ছেলে দুটো কিন্তু আমাদের জন্য খুব কাজের। ফাইজান, তুমি কি কথা বলবে? ফাইজান, ফাইজান। কিছু বললে? অন্যমনস্ক স্বরে উত্তর দিল ফাইজান। ফলে ফরিদ কিছুটা অবাক হলো, বিরক্ত স্বরে শুধালো, তুমি কি কিছুই শোনোনি? ফাইজান সত্যি কিছু শুনেনি। ফলে ফরিদের চিন্তা হলো। সকাল থেকে দেখছি তুমি অন্যমনস্ক। হয়েছে কি? কিছু না। আমাকে বিশ্বাস করতে হবে সেটা। তুমি তো এমন উদাসীন নও। কিছু নিয়ে চিন্তিত কি? ফরিদের কণ্ঠে চিন্তার রেশ। ফাইজান দীর্ঘশ্বাস ফেলে বলল, রাতে ঘুম হয়নি, তাই ক্লান্ত। বিয়ের পর এই প্রথম এই কথাটা শুনলাম। ঝগড়া হয়েছে নাকি? ফরিদের রসিকতার উত্তর হিসেবে ফাইজান বলল। পরক্ষণেই শুধালো, 18-19 বছরের আবেগ কি খুব সিরিয়াস কিছু হয়? ফাইজানের কথাটা শুনতেই চক্ষু ছানা বড়া হলো ফরিদের। তার বিস্ফোরিত নয়নে কৌতূহল। ফাইজান সাথে সাথেই কথা ঘুরালো, নাদিমকে আমার সাথে দেখা করতে বলো। বলেই উঠে দাঁড়ালো সে। ফরিদ অবাক কণ্ঠে শুধালো, কোথায় যাও? আজ শরীরটা ভালো নেই, বাসায় যাচ্ছি, এদিকটা সামলে নিও। বলেই হনহন করে বেরিয়ে গেল সে। ফরিদের কৌতূহল কাটছে না। ফাইজানের আজ হলো কি? গুড়ি গুড়ি বৃষ্টি হানা দিচ্ছে ধরণীতে। শীতের প্রকোপ দ্বিগুণ বেড়ে। হুমায়রা ছাতা আনেনি, ফলে বৃষ্টি ইচ্ছাটায় সোয়েটারটা ভিজে গেছে, ঠান্ডা লাগছে। এর মাঝেই গম্ভীর কানে এলো, উত্তরটা এনেছ? পাশ ফিরতে মৃণালের দেখা পেল। কালো ছাতা হাতে দাঁড়িয়ে আছে, চোখ মুখ ফ্যাকাশে লাগছে, নেত্রমণি লাল বর্ণ ধারণ করেছে। ঘুমায়নি হয়তো। হুমায়রা ব্যাগ খুললো, একটা খাতা এগিয়ে দিয়ে বলল, যতটা কঠিন ভেবেছি ততটা কঠিন নয়। মৃণালের মুখ ভাব পাল্টে গেল, চোখে মুখে বিভ্রান্তি। বিস্মিত স্বরে শুধালো, এটা কি? 78 নাম্বার পৃষ্ঠার প্রশ্নের উত্তর। তুমি আমার চিরকুট পাওনি? এবার হুমায়রা অবাক হলো, ভ্রান্ত স্বরে শুধালো, কোন চিরকুট? মৃণালের অস্থিরতা বাড়ল। এদিক ওদিক চেয়ে গাল ফুলিয়ে দীর্ঘশ্বাস ফেলল। মুখ থেকে চসূচক শব্দ নিঃসৃত হলো। বিরক্তি দমিয়ে বলল, তুমি সত্যিই পাওনি? না। কিছু সময় চুপ রইল মৃণাল। তারপর কণ্ঠস্বরে রুক্ষতা কমালো, জড়তাহীন স্বরে বলল, আমার তোমাকে ভালো লাগে হুমায়রা। আমি তোমাকে
হুমায়রা, কথাটা শেষ করার পূর্বে রাশভারী কণ্ঠস্বর কানে এলো মৃণালের। পিছনে ফিরতে ছাতি হাতে সাদা পাঞ্জাবি পরিহিত হৃষ্টপুষ্ট যুবকের দেখা পেল সে। যুবকটির মুখশ্রী থেকে তার দৃষ্টি বেশ ধারালো। মৃণাল কিছু বলতে পারল না। যুবকটি এসেই হুমায়রার মাথায় ছাতা ধরল, মৃদু স্বরে বলল, দেরি করে ফেললাম নাকি? হুমায়রা মাথা নাড়ালো। না, সে দেরি করেনি। ফাইজানের দৃষ্টি এবার মৃণালের দিকে গেল। হুমায়রার কাঁধে হাত দিয়ে শুধালো, আপনার বন্ধু? বন্ধু না, একই ক্লাসে পড়ি আমরা। হুমায়রার উত্তরের সাপেক্ষে ঠোঁটের কোণায় অদ্ভুত হাসি উন্মোচিত হলো ফাইজানের। ভারী স্বরে শুধালো, নাম কি তোমার? মিনহাল। আমি ফাইজান ইকবাল, হুমায়রার হাজবেন্ড। হুমায়রার হাজবেন্ড কথাটা যেন একটু বেশি জোর দিয়ে বলল। হুমায়রা কিছু সময় নিষ্পলক চেয়ে রইল ফাইজানের দিকে। ফাইজানের আজ এখানে আসার কথা নেই। ব্যস্ততার দাপটে যে খেতে ভুলে যায়, সেই মানুষটি সব ফেলে তাকে নিতে আসবে, এটা আকাশকুসুম চিন্তা। তাই বেশি আমলে আনলো না হুমায়রা। অন্যদিকে মৃণালের মুখ বিবরের রং পাল্টে গেল, স্ফূর্তি পাল্টে গেল মুহূর্তেই। ক্ষুদ্র ভ্রান্ত হৃদয় নড়ে উঠল, আনমনে আওড়ালো। হাজবেন্ড? ফাইজান তার হাসি বর্ধিত করে বলল, হ্যাঁ, জানতে না? মৃণাল উত্তর দিল না। তার সংকুচিত ভ্রান্ত অপ্রতিভ মুখখানা বহু প্রশ্নের উত্তর দিয়ে দিল যেন ফাইজানকে। ফাইজান স্বাভাবিক গলায় বলল, হুমায়রা, আপনি গাড়িতে গিয়ে বসুন, আমি স্যারের সাথে দেখা করে আসছি। ভিজে গেছেন তো দেখছি, কাদেরকে বলবেন যেন হিটার অন করে দেয়। বলেই হুমায়রার হাতে ছাতাটা ধরিয়ে দিল। হুমায়রার দ্বিতীয়বার প্রশ্নের সুযোগ পেল না, ফলে সে গাড়ির কাছে চলে গেল। হুমায়রা চলে যেতেই ফাইজানের মুখশ্রী বদলে গেল, চোয়াল শক্ত হলো, দৃষ্টির প্রখরতা বাড়ল, স্থূল স্বরে শুধালো, চিঠিটা কি তুমি লিখেছো? কণ্ঠের ধারে কিছুটা নড়ে চড়ে উঠল মৃণাল। হাতড়ালো উত্তর, কিন্তু পেল না। নিরাশ হলো নিজের কাপুরুষতায়। মানুষটিকে সে চিনে, পত্রিকায় বহুবার তাকে দেখেছে। ক্ষমতাবান তো বটেই, তাতে সন্দেহ নেই, কিন্তু তার প্রভাবই অন্যরকম। ক্ষণ সময়ের জন্য তার কাছে সামনে থাকা মানুষটিকে বাঘের চেয়েও ভয়ঙ্কর মনে হলো, আর নিজেকে ভীত ভেড়া। মৃণাল চুপ করে দাঁড়িয়ে রইল। চোখ তোলার সাহস হচ্ছে না কেন যেন। সেই ত্রাস আরও বাড়ল যখন ফাইজান শীতল স্বরে বলল, বয়স কম, না জেনে ভুল করাটা অস্বাভাবিক নয়। তোমাকে দেখে লজিক্যাল আর ম্যাচিওর মনে হচ্ছে। আশা করি বিবাহিত জানার পরও এই আবেগের তাড়নায় দ্বিতীয়বার ভুল করবে না। তাই এবারের মতো ব্যাপারটাকে আমি ছেড়ে দিচ্ছি। তবে মাথায় রেখো, আমি মানুষটি মোটেও দানবীর বা ক্ষমাশীল নই। দ্বিতীয়বার আমার স্ত্রীকে নিয়ে অসঙ্গত চিন্তা করলে আমি ছেড়ে দেব না। মৃণালের শিরদাঁড়াবে হিমপ্রবাহ নেমে গেল যেন। মৃণাল কথা বলল না। ফাইজানের ঠোঁটে হাসি উন্মোচিত হলো। ভীত মৃণালকে দেখে কেন যেন উত্তেজিত হৃদয় শান্ত হলো। ছেলেটা বোকা নয়, সে বুঝতে পেরেছে তার ভুল। ফাইজান দাঁড়ালো না, তার স্ত্রী অপেক্ষা করছে গাড়িতে। তাই পা বাড়ালো গাড়ির দিকে। হিটারের কারণে গাড়ির উষ্ণতা অনেক বেশি, গা গরম হয়ে গিয়েছে বেশ। হুমায়রা মৃদুস্বরে বলল, কাদের ভাই, হিটলার বন্ধ করে দিন। ঠিক সেই সময় দরজা খুলে প্রবেশ করলো ফাইজান। বেশ ভিজে গেছে সে। অহেতুক ছাতাটা হুমায়রাকে দিল সে। ফাইজান ভেজা চুলগুলো হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে বলল, প্রয়োজন নেই, আমার ঠান্ডা লাগছে। কাদের হিটার বন্ধ করলো না। আবার নীরবতা বিস্তার করলো দুজনার মাঝে। কাদের গাড়ি স্টার্ট দিল। হুমায়রার চোখ তখন বাহিরের দিকে। আজ সূর্য ঘাপটি মেরে আসে কৃষ্ণ মেঘের আড়ালে। তাপমাত্রা কমেনি, কিন্তু শীত হাড় কাঁপাচ্ছে। এর মাঝেও জীবিকার জন্য শত মানুষ বেরিয়েছে, তাদের বিরাম নেই। ভাইজানের কথা মনে পড়ল। মানুষটার ঠান্ডার বাতিক আছে, প্রতি শীতে একবার জ্বর হবেই। গতকাল কথা হয়নি, আজ বাসায় যেই ফোন করবে। এর মাঝেই ভারী কিশোর কানে এলো, কয়েকদিনে শহুরে ছেলে মেয়েদের সাথে নিজেকে মানিয়ে নিয়েছেন, বেশ ভালো লাগলো দেখে। সে আমার বন্ধু নয়, একটা আঙ্কেল উত্তর চেয়েছিল, সেজন্যই ক্ষণিকের কথা, এ বাদে আর কিছুই নয়। আমার কোনো বন্ধু নেই, আর শহুরে ছেলে মেয়েদের সাথে মানিয়ে নেবার ক্ষমতাও আমার নেই। নির্মল স্বীকারোক্তি হুমায়রার। ফাইজান ভ্রু গোটালো, নিরেট মুখে বিস্ময়ের ছাপ। অবাক স্বরে শুধালো, আপনার ধারণা আমি আপনাকে সন্দেহ করছি? হুমায়রা এক মুহূর্ত চুপ করে ধীর কণ্ঠে উত্তর দিল, না, আমি নিজের কাছে পরিষ্কার থাকছি। হুমায়রার উত্তরে চমকালো ফাইজান। মেয়েটা তাকে প্রতিবার অবাক করে, তাকে চমকে দেবার সুযোগ ছাড়ে না। তার স্বাভাবিক কাজও তাকে বিস্মিত করে, আজও তাই হলো। সেই সাথে তার পোড়া ঠোঁটের হাসি চওড়া হলো। দূরত্ব গোছালো সে। হাত বর্ধিত করে আলতো করে হুমায়রার মাথায় হাত রাখলো। মৃদুভাবে বুলাতে বুলাতে বলল, ভালো মেয়ে, আমার বউ অনেক বুদ্ধিমতী। ফাইজানের প্রগাঢ় নয়ন বিমুগ্ধ হাসি ঘায়াল করলো হুমায়রাকে। নিরেট মানুষটির এমন বিচিত্র আচরণে হৃদয় প্রকম্পিত হলো। প্রশ্রয় সামান্য উক্তি ক্ষুদ্র হৃদয়ে উত্তেজনা সৃষ্টি করলো। জোরালো হলো স্পন্দন। দৃষ্টিতে লজ্জা ভর করলো। নির্নিমেষ অসংযত চাহনি লজ্জাবতীকে দেখলো ক্ষণ সময়। হৃদয়ে উদিত হলো এক নিষিদ্ধ ইচ্ছে, কিন্তু পর মুহূর্তে নিজেকে সংবরণ করলো। নিজের সংযম হারানোর সময় নয় এটা।
মৃণালের স্পর্ধায় নিজের সম্পর্কেও কিছুটা জানতে পারল ফাইজান। তার নিরেট হৃদয়ের অগোচরে মেয়েটি তার জায়গা করে নিয়েছে। তার আত্মিক চাহিদার খোরাক সে, তাই শুধু শারীরিক চাহিদার তকমাটা লাগাতে চায় না এই সম্পর্কে। সেও হুমায়রার হৃদয় ছুঁতে চায়, সেও হুমায়রার হৃদয়ের খোরাক হতে চায়। চিন্তাগুলো মস্তিষ্কে ছুটতেই আনমনে হাসলো ফাইজান। বিকারহীন গম্ভীর নিরেট ফাইজান ইকবাল কিনা ক্ষুদ্র কিশোরীর প্রতি দুর্বল হয়েছে। মানুষ জানলে আর রক্ষে থাকবে না, তবুও তার পরোয়া নেই। নীলিন চোখে দেখছে হুমায়রাকে, তার লালিমায় থিতিয়ে যেতেও দ্বিধা নেই। উৎসবের মহল, শীতের মাঝে আমেজের কমতি নেই। হলুদের সন্ধ্যা ঝাঁকজমক, প্রতি সাজসজ্জায় অনন্য স্ফূর্তি। আতিয়া খাতুন নিজ হাতে পিঠে বানিয়ে এনেছেন রসে ডুবানো পুলি। পাত্রের সামনে তা দেওয়া হয়েছে। লিমনের মা আশেপাশে দেখলো, সতর্ক স্বরে শুধালো, বউ আয় নাই চাচি? না, ছুটি পাই নাই। লিমনের মার মুখ বদলালো, সাথে সাথে বিদ্রুপ টেনে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।